এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। জাতীয় সনদ তৈরি করার প্রধান বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে, নাগরিকের অধিকারগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে কি পারবে না, তার জন্য এক ধরনের সামাজিক যুক্তি। যে কোনো দেশের সংবিধান আসলে একই সঙ্গে সুপ্রিম সোর্স অফ ল, কিন্তু এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট কারণ হচ্ছে আপনি দেখবেন যে পৃথিবীতে যে সংবিধানগুলো আছে, দুই ধরনের সংবিধান আছে। কিছু সংবিধান খুব ছোট, খুবই ছোট ছোট সংবিধান, আকারে আকৃতিতে ছোট। কারণটা কি? কারণটা হচ্ছে ওইখানে ফাংশনালিটিস, যেগুলো ফাংশনাল পার্ট নেই, ডিরেকশনটা আছে, ইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল ডিরেকশন অফ দ্য স্টেট। রাষ্ট্র কি অবস্থান নেবে নাগরিকের ব্যাপারে, তার সুরক্ষার জন্য, সেই আদর্শিক ধারণা। আরেকটা হচ্ছে ফাংশনাল, কে কি করবে না করবে, কতদিন থাকবে, পারলে কত টাকা বেতন পাবে, তাও লেখা থাকে ভারতের সংবিধান। প্রথমটা হচ্ছে মার্কিনী সংবিধান, খুবই ছোট। আবার ধরুন সংবিধান পরিবর্তিত হয়, যারা মনে করেন যে পরিবর্তিত হয় না তাদের বলি, পৃথিবীর ইতিহাসে অধিকাংশ সংবিধানের মেয়াদ হচ্ছে 16.5 বছর। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, 16.5 বছর। ব্যতিক্রম আছে, যুক্তরাষ্ট্র সংবিধান দীর্ঘদিন ধরে আছে, 200 বছরের উপরে। কিন্তু কারণটা কি? যেমন ফরাসি সংবিধান খুব দ্রুত পরিবর্তিত হয়। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে সময়ের সাথে সাথে নাগরিকের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করার চেষ্টা করে। এটা হচ্ছে যে কোনো সংবিধানের ক্ষেত্রে যারা সংবিধানকে এক ধরনের স্যাক্রোস্যান্টে পরিণত করেন, তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে, জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা হয় বুঝতে পারেন না, অথবা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। কারণ শেষ পর্যন্ত সংবিধান তৈরি করেন জনগণ, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই সংবিধান তৈরি হয়। এ কথাগুলো আমি বলছি কারণে জাতীয় সনদের সাথে তার সংযুক্তিটা কোথায়? সংযুক্তিটা হচ্ছে এই যে একটি রাষ্ট্র, তাকে যদি আপনি রিপাবলিক বলেন, রিপাবলিকের অন্যতম বৈশিষ্ট্য হবে এই যে সে আসলে এই প্রতিষ্ঠানগুলো এমনভাবে তৈরি করবে যেগুলো একে অপরের উপর নজরদারি করতে পারে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। তো মন্টেস্কু বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তিনি বলেছিলেন যে আসলে পৃথিবীতে সরকার হয় 3 রকম। কীরকম? একটা হচ্ছে রিপাবলিক, আরেকটা হচ্ছে মনার্কি, আরেকটা হচ্ছে অটোক্রেসি। রিপাবলিকের মধ্যে তিনি বলেছেন 2 রকম হতে পারে, যে একটা হচ্ছে অ্যারিস্টোক্রেটিক, আরেকটা হচ্ছে ডেমোক্রেটিক। তো আমরা একটা ডেমোক্রেটিক রিপাবলিকের চেষ্টা করছি। আমি বললাম চেষ্টা করছি এই কারণে 1972 সাল থেকে বাংলাদেশের লক্ষ্যটা হচ্ছে একটা ডেমোক্রেটিক রিপাবলিক তৈরি করা। বাংলাদেশের 72 সালের সংবিধানের মধ্যে তার সামান্য সম্ভাবনা ছিল, কিন্তু ক্রমাগতভাবে, আবার বলি সামান্য সম্ভাবনা ছিল, কিন্তু ক্রমাগতভাবে সেটাকে স্ট্রিপ অফ করা হয়েছে। বাংলাদেশের যে রিপাবলিকের নেচার, সেটা বদলে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশের 4th সংশোধনী বলে যে সংশোধনী, বাংলাদেশের রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সংবিধান কার্যত নতুন করে লেখা হয়েছিল জানুয়ারি 1975। যারা এখনো 72 সালের সংবিধানকে স্যাক্রোস্যান্ট মনে করেন, যারা এখনো মনে করেন যে এখন 2024 সাল 25 সালে যে সংবিধান সেটা 72 সংবিধান, তাদের কাছে আসলে এটা প্রশ্ন করাই যায় যে 75 সালের জানুয়ারি মাসে সংবিধান বদলে দিয়ে পুনর্লিখন করে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র, সেই সংবিধান কি এই সংবিধান? এই সংবিধান নয়। তো তাহলে সংবিধান হচ্ছে এক ধরনের সামাজিক চুক্তি। রাষ্ট্র আপনাকে কি দেবে, আপনি রাষ্ট্রের কতটুকু মানবেন। আমরা
রাজপথে চলার সময় আইন মানি, আমরা ধরুন পরস্পরকে অকস্মাৎ হামলা করি না, হত্যাকাণ্ড করি না। কারণটা কি? হ্যাঁ, একটা হচ্ছে পিউনিটিভ মেজার্স, অপরাধ করলে তো শাস্তি পেতে হবে, কিন্তু আসলে রাষ্ট্রের সাথে আমার এটাই চুক্তি, রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে, আমি রাষ্ট্রের কিছু মানব। এই যে এইটার বাইরেও যেটা, সেটা হচ্ছে রাষ্ট্র যে জনগণের প্রতিনিধিত্ব করবে। কিসের প্রতিনিধিত্ব করবে? পপুলার সভারেন্টি প্রতিনিধিত্ব করে। সভারেন্টি, প্রত্যেকটা ব্যক্তি নাগরিক সভারেন। রাজতন্ত্র থেকে ইউরোপে বেরিয়ে আসার যারা পরবর্তী সময় যেটা বাংলাদেশে আমরা গত 16 বছর যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র দেখেছি, সেটা অলমোস্ট টু দ্য এক্সটেন্ট অফ মনার্কি। সেইখানেই পপুলার সভারেন্টিটা ধ্বংস হয়েছে, তার আগেও হয়েছে, একদলীয় ব্যবস্থার মধ্যে হয়েছে। তো এখন এই যে পপুলার সভারেন্টি, এই পপুলার সভারেন্টি নাগরিকের সার্বভৌমত্ব রক্ষা করে রাষ্ট্রের সাথে যে চুক্তি, সেটাই হচ্ছে সংবিধান। এটা তো কতটা অ্যাচিভ করতে পারবেন? আপনি যদি কনস্টিটিউশনকে স্যাক্রোসান্ট না মনে করেন, একেবারে এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কোনো সংবিধানের ক্ষমতা পারে না। একমাত্র ডিভাইন ডকুমেন্ট আপনি চেঞ্জ করতে পারেন না। যা মানুষ তৈরি করেছে তা মানুষের জনগণের আকাঙ্ক্ষার কারণে পরিবর্তিত হতে পারে, হওয়া দরকার, হওয়ার প্রয়োজনটা এতটাই যে আপনাকে এটা করতেই হবে, নাহলে আপনি এরকম কনস্টিটিউশন, এরকম চুক্তি বদলাতে হয়। জাতীয় সনদের জায়গাটা হচ্ছে এই জায়গায় যে যখন আপনি সংবিধানের এই জায়গাগুলোতে চুক্তির কথা বলছেন, সামাজিক চুক্তি, একইভাবে আসলে জাতীয় সনদ হচ্ছে চুক্তি। কার সাথে কার চুক্তি? এখন পর্যন্ত বাংলাদেশের বাস্তবতায় জাতীয় ঐক্যমত্য কমিশনের চেষ্টার মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে নাগরিকদের চুক্তি। কেন রাজনৈতিক দলগুলোর কাছে এই চুক্তিটা করতে হচ্ছে? করতে হচ্ছে এই কারণে যে এই চুক্তির যে না থাকলে যেটা হতো, বা আগের থেকেই যদি বাংলাদেশের সংবিধান এই সামাজিক চুক্তিটা নিশ্চিত করতে পারত, তাহলে আমার নতুন করে আপনার সুজনকে, আপনাদের সকলকেই চুক্তি করতে হতো না। যদি না বাংলাদেশের সংবিধান এই ব্যবস্থা করত যে আসলে সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা করা হয়েছে যে আপনার বিচার বিভাগের কোনো স্বাধীনতা নাই। অনুচ্ছেদ 115, 116 2 বলা হচ্ছে প্রধান বিচারপতি সেটা আলাপক্ষণের অধস্তন আদালতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু অন্যত্র অনুচ্ছেদ 48(3) প্রধানমন্ত্রীর কথা ছাড়া কিছুই করতে পারবেন না কেউ, রাষ্ট্রপতি। তাই তো? তো এখন যদি এগুলি থাকতো তাহলে এই নতুন সনদের প্রয়োজন হতো না। এই সনদটার প্রয়োজন দেখা দিচ্ছে ওই জায়গায়। এর মধ্যে এখন কতটা অ্যাচিভ করতে পারবো আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা বলছি না আমি। জাতীয় ঐক্যমত্য বাংলাদেশের নাগরিকরা, হ্যাঁ, বাংলাদেশের নাগরিকরা কতটা অর্জন করতে পারবেন সেটা নির্ভর করবে, সবটাকে অর্জন করবেন না, সেটা নির্ভর করবে হচ্ছে নাগরিক সমাজে কতদূর পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে পারছে। জবাবদিহিতার মধ্যে না এনে আনতে পারবেন না, রাজনৈতিক দলগুলোকে কিন্তু আপনার কাছেই যেতে হবে, তাহলে জবাবদিহিতার একটা ব্যবস্থা করতে পারবেন। এই সনদটার জায়গাটা হচ্ছে এই জায়গা। আপনি এর মধ্যে অনেক কিছু